আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে খুবই ছোট এবং খুব সাদামাটা একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালে নাস্তা করেই দুপুরে রান্নাবান্না করছি। আসলে ভিডিও করব এর কোনো প্রিপারেশন নাই, হঠাৎ করে ইচ্ছা করলো ভিডিও করার, সেজন্য ভিডিও করে নিচ্ছি। আজকে দুপুরে খাবারে তেমন বেশি কিছু রান্নাবান্না করছি না। প্রথমে শাক রান্না বসিয়ে দিলাম। আর এইদিকে আমি কালকে দুপুরে কিছু গরুর মাংস রান্না করে রেখেছিলাম। এখন সেই মাংসগুলো আমি ঝোল থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিব। প্রথমে একটা তেলের কড়াই নিলাম, এর মধ্যে কিছু সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর অল্প অল্প করে মাংস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে শাক রান্না করে নিচ্ছি। আজকে আমি পাট শাক রান্না করছি মসুরির ডাল দিয়ে। পাট শাক মসুর ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। প্রথমে পাট শাক এবং মসুর ডাল ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলাম। এরপর কয়েক রকমের সবজি মিক্স করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে সবজির মধ্যে নিয়েছি করলা, আলু এবং বেগুন। আমরা কিন্তু কয়েক রকমের সবজি একসাথে মিশালোভাবে রান্না করে থাকি। এই সবজিটা অনেক বেশি মজা হয়। প্রথমে আমি কাঁকরোল এবং আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বেগুন, কারণ কাঁকরোল এবং আলুর সাথে যদি বেগুন দেওয়া হয় তাহলে দেখা যাবে বেগুনটা একেবারে গলে যাবে। এই মাংসগুলো আমি একদমই অল্প আছে অনেকক্ষণ ধরে তেলের মধ্যে রেখে ভালো করে কালচে করে ফ্রাই করে নিব। মাংসগুলো আমি যখন কালকে রান্না করে রেখেছিলাম, একদম পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে রান্না করেছি। এরকম তেলে দেওয়ার ইচ্ছা থাকলে একটু ওভারকুক করে রান্না করতে হবে, যাতে মাংসটা তেলে দেওয়ার পরে হার্ড হয়ে না যায়, ভিতর থেকে সফট হয়, বাহিরে একটু ক্রিস্পি হয়। আর আমার এই মাংস রান্নাটা একদমই ঠিকঠাক ছিল। একদিকে সবজি রান্না হচ্ছে আর অন্যদিকে আমি কিছু মসুর ডাল রান্না করে নিব একদম পাতলা করে। যেহেতু কিছু মাংস ফ্রাই করেছি, সেজন্য পাতলা ডাল থাকলে খেতে ভালো লাগবে। আর পাতলা ডাল আমি সবসময় নর্মালভাবে রান্না করে থাকি। প্রথমে আমি প্রায় আধা ঘন্টা আগে মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো মতো ধুয়ে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং অল্প ধনিয়া এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সেই সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। এরপর অল্প পরিমাণ তেলের মধ্যে রসুন বাঁকাতে দিয়ে সেই মসুর ডালগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। ডালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো রান্না করে নেব। আর এদিকে সবজিগুলো রান্না করা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে এভাবে মিশালো সবজি রান্না করলে সবসময় অনেক বেশি মজা হয়। মসুর ডালে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে কিন্তু লবণও অ্যাড করে দিচ্ছি। প্রথমে লবণ অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু মসুর ডালগুলো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। এখন কিন্তু আমার দুপুরের সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। একটু পরে দুপুরে খাবার খেতে আসবে, সেজন্য আমি সব খাবারগুলো টেবিলে দিয়ে দিব। এই মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। এই মাংসের রেসিপির আসলে কি নাম হতে পারে সেটা জানি না। বলতে পারেন গরুর মাংসের কালাবোনা, আবার বলতে পারেন মাংস ফ্রাই। এই তো আজকে দুপুরে খাবারে ছিল এগুলোই: শাক, পাতলা ডাল, মাংস ফ্রাই, আর সেই সাথে ছিল কচুর ফুল রান্না। এই কচুর ফুলগুলো আমি কিন্তু কালকে রাতে রান্না করেছিলাম, প্রায় অনেকটাই থেকে গিয়েছে। এখন দুপুরে সবাই খেয়ে নেবে। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখলাম বাসায় অনেকগুলো ড্রাগন ফ্রুটস আসলো। এখন কিছু ড্রাগন ফ্রুটস কেটে নিব বাচ্চাদের জন্য আর আমাদের জন্য। আমাদের বাসায় যেহেতু মানুষ বেশি, খাওয়া দাওয়াও বেশি, সেজন্য দেখা যায় এক একজন এক এক টাইমে এক এক রকমের খাবার নিয়ে আসে। এই যে এই ড্রাগন ফ্রুটসগুলো কিন্তু আমার দেবরই নিয়ে আসলো। এখন আমি প্রায় 3-4টা ড্রাগন ফ্রুটস কিউব করে করে কেটে নিব। আমাদের বাচ্চারাও কিন্তু ড্রাগন ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেই সাথে ড্রাগন ফ্রুটস খেলে অনেক বেশি উপকার হয়।
ড্রাগন ফল কিন্তু খেতে তেমন একটা সুস্বাদু না। দেখা যায় যে খাবারগুলো অনেক বেশি সুস্বাদু হয় সেই খাবারগুলোতে তেমন একটা উপকারিতা থাকে না। আবার দেখা যায় যে খাবারগুলো একটু টক হয়, তেতো হয়, সেই খাবারগুলোতে অনেক বেশি উপকারিতা থাকে। ড্রাগন ফ্রুটস কিন্তু বাহিরের দেশের। আগে কিন্তু বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল এই ড্রাগন ফ্রুটস পাওয়া যেত না, এখন কিন্তু অনেক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই ড্রাগন ফ্রুটস কিন্তু বাহিরের দেশের একটি ফ্রুটস, যে কারণে বাংলাদেশে পাওয়া যেত না, আর পাওয়া গেলেও অনেক বেশি দামে বিক্রি করতো। এখন কিন্তু বাংলাদেশেও ড্রাগন ফ্রুটসের চাষ করা হচ্ছে। এখন আমি চলে আসলাম সন্ধ্যার পর। আজকে বাসায় তেমন একটা নাস্তা ছিল না, আর সেই সাথে হঠাৎ করে আমাদের ছোলা মুড়ি খেতে ইচ্ছে করে। আর বাসায় ছোলাও ছিল না, ছোলা থাকলেও এখন রান্না করা তো সম্ভব না, সেজন্য বাহির থেকে কিনে নিয়েছি। আর ছোলার সাথে কিনে নিয়েছি বেগুনি, পেঁয়াজু আর চিকেন চপ। এখন আমি ছোলা মুড়িগুলো মাখিয়ে নিব। এখানে পেঁয়াজ, টমেটো এবং ধনিয়া পাতা কাটা হয়েছে। বাসায় শসা ছিল না, আর বাহিরেও কেনা পাওয়া যায়নি। তবে ছোলা মুড়ির সাথে শসা খেতে কিন্তু বেশি ভালো লাগে। যেহেতু আজকে শসা পাওয়া যায়নি, সেজন্য শসা ছাড়াই খেতে হবে। এখন আমি বেগুনি, পেঁয়াজু সবগুলো মাখিয়ে নিচ্ছি। এরপর ছোলা দিয়ে সবগুলো ভালো করে মেখে নিব। আমাদের কিন্তু ছোলা মুড়ি একসাথে সব কিছু মাখিয়ে নিয়ে খেতে বেশি ভালো লাগে। অনেকে আলাদা আলাদা খেতে বেশি পছন্দ করেন, আবার অনেকে আমাদের মতো যারা আছেন তারা সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে খেতে বেশি পছন্দ করে। আমরা রমজান মাসেও কিন্তু ছোলা মুড়ি যতদিন খাই ততদিনই কিন্তু একসাথে সব মাখিয়ে নিয়ে খেয়ে থাকি। আর রমজান মাস ছাড়াও এমনি ছোলা মুড়ি খেলে আমরা কিন্তু সব একসাথে মাখিয়ে নিয়ে খেয়ে থাকি। এই তো এখন আমি পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল, আর সাথে এক টুকরো লেবু চিবিয়ে দিয়েছিলাম, এতে টেস্টটা অনেক ভালো আসবে। এখন সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিব। একটু টাইম নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব মুড়ি। এখন আমার সব ছোলা মুড়িগুলো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা সবাই একসাথে নিচে বসে মাখানো ছোলা মুড়িগুলো খেয়ে নিব। আর বাসায় বুরহানি আনা ছিল, আমরা সবাই ছোলা মুড়ি খাওয়ার পর বুরহানি খাবো। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।